আসসালামু আলাইকুম। আমার অনলাইন ক্লাসে আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায়ের পাঠ ৮ এবং ৯। পাঠ ৮ কি আছে প্রথমে সেটাও দেখা যাক। পাঠ ৮-এ আছে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটা? গত ক্লাসে আমার শিক্ষার্থীরা নিশ্চয়ই জানতে পেরেছো যে আমি বলেছিলাম তোমাদের যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি, তারপরও এখন আবার তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে সেই সমস্ত সফটওয়্যার যেগুলো আমরা কম্পিউটারকে দিয়ে যে সমস্ত কাজগুলো করে থাকি সেই সমস্ত কাজগুলো করায় সাহায্য করে থাকে, বা সেই সমস্ত কাজগুলো প্রসেস করার জন্য যে সফটওয়্যার কাজ করে থাকে সেগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন ধরো, আমরা কম্পিউটারকে দিয়ে যদি কোনো হিসাব নিকাশ করাতে চাই, অথবা কোনো কিছু লিখতে চাই, অথবা গান শুনতে চাওয়া হোক আর সিনেমা দেখতে যাওয়া হোক, যাই চাওয়া হোক না কেন, এই সমস্ত কাজগুলো করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করি আমরা সেগুলাই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কয় ধরনের ও কি কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে মেইনলি দুই ধরনের। একটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার আর হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। এক্ষেত্রে প্যাকেজ সফটওয়্যার এবং কাস্টমাইজ সফটওয়্যারের মধ্যে কাজের ধরন ভেদে দুইটা আলাদা হয়। নর্মালি প্যাকেজ সফটওয়্যার কোনগুলো? যে সমস্ত সফটওয়্যারগুলো নর্মালি আমাদের বেশিরভাগ মানুষেরই প্রয়োজন হয়, অর্থাৎ আমরা সাধারণত কম্পিউটার দিয়ে যে কাজগুলো করিয়ে থাকি সেই কাজগুলোর জন্য যে সমস্ত সফটওয়্যারগুলো সবারই প্রয়োজন, যেমন ধরো লেখা, কম্পিউটারের মাধ্যমে লেখা, গান শোনা, গেমস খেলা, এছাড়া বিভিন্ন রকম মুভি দেখা, এই সমস্ত কাজগুলো করার জন্য আমরা যে সমস্ত সফটওয়্যারগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। যেমন ধরো, আমরা লেখালেখি করার জন্য যে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এক ধরনের প্যাকেজ সফটওয়্যার। এছাড়াও কিছু সফটওয়্যার আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি বিশেষ বিশেষ কাজ করার জন্য, অর্থাৎ একটা বিশেষ কাজ করার জন্য যে বিশেষ সফটওয়্যার আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় কাস্টমাইজ সফটওয়্যার। যেমন ধরো, সফটওয়্যার তৈরির জন্য কিন্তু একটা সফটওয়্যারের প্রয়োজন হয়। যারা প্রোগ্রামিং করে বা প্রোগ্রামিং সম্পর্কে ধারণা রাখে তারা ওই সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন ধরনের নতুন নতুন সফটওয়্যার তৈরি করতে পারে। এক্ষেত্রে ওই সফটওয়্যারটাকে বলা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। কেন? সেটা শুধুমাত্র সফটওয়্যার তৈরির জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ বিশেষ কোনো কাজ আলাদাভাবে করার জন্য যে আলাদা সফটওয়্যার তৈরি করা হয় বা আলাদা সফটওয়্যার ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কাস্টমাইজ সফটওয়্যার। তাহলে আমরা কি দেখলাম? অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো? আমরা কম্পিউটারের মাধ্যমে যে কোনো কাজ করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করি সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা কয় ধরনের? দুই ধরনের, কাস্টমাইজড এবং প্যাকেজ। প্যাকেজ কোনটা? নর্মালি অহরহ সব মানুষ কম্পিউটার দ্বারা বিভিন্ন রকম কাজ করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করে সেটাই হচ্ছে প্যাকেজ সফটওয়্যার, যেমন ওয়ার্ড প্রসেসর। আর কাস্টমাইজ সফটওয়্যার কোনটা? একটা বিশেষ কাজ করার জন্য আলাদাভাবে তৈরি করা বিশেষ সফটওয়্যারটাই হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। যেমন সফটওয়্যার তৈরি সফটওয়্যার, সেটা হচ্ছে একটা কাস্টমাইজ সফটওয়্যার। এবার আমরা কিছু টিকা পড়ব। পাঠ ৯-এ আছে তথ্য প্রযুক্তির সাথে সম্পর্কিত বিভিন্ন যন্ত্রপাতি। এই সমস্ত যন্ত্রপাতি সম্পর্কেও আমাদের জানতে হবে, তাহলেই আমরা কি করতে পারবো? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে এই সমস্ত যন্ত্রপাতিগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবো। এছাড়াও আমরা আমাদের দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে সমস্ত যন্ত্রপাতিগুলো ইউজ করছি সেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না বা জানতে পারি না যে সেগুলো কিভাবে কাজ করছে। এখন আমরা সেই সমস্ত যন্ত্রপাতিগুলো কিভাবে কাজ করে সেটা জানবো। এই জন্য এক্ষেত্রে তোমাদের পরীক্ষায় প্রশ্নের টিকা লিখো আকারে আসতে পারে, আবার এগুলোর মধ্যে একটা যন্ত্রের সাথে আরেকটা যন্ত্রের পার্থক্য হিসেবেও আসতে পারে। যেমন ধরো, প্রথমে আমরা টিকা পড়বো ল্যান্ডফোন এবং মোবাইল ফোন। এখন কথা হচ্ছে এটা ল্যান্ডফোন এবং মোবাইল ফোনের টিকা হিসেবে আসতে পারে, তোমার টিকা হিসেবে পড়বে। যদি ল্যান্ডফোন এবং মোবাইল ফোনের পার্থক্য আসে যেন তোমরা লিখতে পারো, এখানে পার্থক্য হিসেবেও আসতে পারে।
এখন কথা হচ্ছে ল্যান্ডফোন। ল্যান্ডফোন অনেকেই দেখেছো, অনেকের বাসায় এখনো পর্যন্ত ল্যান্ডফোন আছে। যদিও এটা মোবাইলের যুগ, মোবাইল ফোনটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, কিন্তু ল্যান্ডফোনটাও আগে অনেক বেশি ব্যবহার করা হতো। ল্যান্ডফোনের কাজ কি? ল্যান্ডফোনে সাধারণত ল্যান্ডফোনটা কাজ করে কিভাবে? ল্যান্ডফোনে একটা তার সংযুক্ত থাকে এবং কথাগুলো কিসে পরিণত হয়? আমরা ল্যান্ডফোনে যখন কথা বলা হয় তখন ফোনের কাজ হচ্ছে তোমার শব্দ শক্তিকে সে বৈদ্যুতিক শক্তিতে বা বৈদ্যুতিক সংকেতে পরিণত করে। ফলে একটা ফোন থেকে আরেকটা ফোনে যখন তোমার সংযোগ সাধন হয় তখন তারের প্রয়োজন হয়। তারের মাধ্যমে এই বৈদ্যুতিক সংকেত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়। অর্থাৎ ল্যান্ডফোন হচ্ছে সেই ধরনের ফোন যে ফোনে তারের মাধ্যমে শব্দের আদান প্রদান বা তথ্যের আদান প্রদান ঘটে। এক্ষেত্রে কি ঘটে? ল্যান্ডফোনে যখন বক্তা কথা বলছে তখন তার মুখ থেকে যে শব্দ বের হয় সেটা ফোনে যাওয়ার পর ফোনের মধ্যে প্রযুক্তিটা এমন ছিল যে সেখানে কথাগুলো শব্দ শক্তি থেকে বৈদ্যুতিক সংকেতে পরিণত হতো এবং এই বৈদ্যুতিক সংকেত বৈদ্যুতিক তারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর মাধ্যমে তথ্যের আদান প্রদান করত। এটা ছিল ল্যান্ডফোনের মূল কৌশল। এই কারণে ল্যান্ডফোনে কিসের প্রয়োজন হতো? তারের প্রয়োজন হতো। তারপর এখন বর্তমানে প্রযুক্তির উন্নতির সাথে সাথে দেখা গেল যে তারেরও প্রয়োজন নেই। কেন? ধীরে ধীরে আমরা প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমাদের শব্দ সংকেতগুলোকে বা আমাদের শব্দগুলোকে আমরা বৈদ্যুতিক তরঙ্গ আকারে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করছি। এটাকে বলা হয় ওয়্যারলেস। ওয়্যারলেস বা শব্দ সংকেতকে আমরা বৈদ্যুতিক সংকেত বা বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করে সেটা বৈদ্যুতিক তরঙ্গ আকারে ছড়িয়ে দিচ্ছি এবং এটা স্যাটেলাইটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের এই সংকেতটাকে পৌঁছে দিচ্ছে। এই যে ব্যাপারটা, এইটার জন্য কোনো তারের প্রয়োজন হয় না, যেহেতু এখানে ওয়্যারলেস এর মাধ্যমে বৈদ্যুতিক সংকেত বৈদ্যুতিক তরঙ্গ আকারে ছাড়া হচ্ছে বা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই কারণে কোনো তারের প্রয়োজন হয় না। ফলে মোবাইল বা যে ফোনটা আমরা ইউজ করছি সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় অনায়াসে আমরা ক্যারি করতে পারছি। এক জায়গা থেকে অন্য জায়গায় অনায়াসে ফোনটা নিয়ে চলাচল করা যাচ্ছে, যেহেতু এখানে তারের প্রয়োজন নেই। আর এই যেহেতু ফোনটা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য এটার নাম দেওয়া হয়েছে মোবাইল ফোন বা ভ্রাম্যমান ফোন। মোবাইল মানে হচ্ছে ভ্রাম্যমান। এই কারণে এই ফোনটার নাম এই জন্য মোবাইল ফোন দেওয়া হয়েছে, যেহেতু এখানে তারের প্রয়োজন হয় না, সেটা তার ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করা যায় এবং এই মোবাইল সাথে নিয়ে চলাচল করা যায় এবং আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করতে পারি। এই গেল হচ্ছে মোবাইল ফোন, অর্থাৎ ল্যান্ডফোন হচ্ছে তারযুক্ত ফোন, মোবাইল তারবিহীন ফোন। ল্যান্ডফোনে কি করা হয়? শব্দ শক্তি বৈদ্যুতিক সিগন্যাল হয়ে বা বৈদ্যুতিক সংকেতে পরিণত হয়ে তারের মাধ্যমে প্রবাহিত হয় বা তারের মাধ্যমে কি করা হয়? ট্রান্সফার করা হয়, ছড়িয়ে দেওয়া হয়, তথ্য আদান প্রদান করা হয়। আর মোবাইল ফোনে কি হয়? মোবাইল ফোনে শব্দ শক্তিটাকে আমরা বৈদ্যুতিক তরঙ্গ আকারে বা ওয়্যারলেস এর মাধ্যমে আদান প্রদান করে থাকি। এখানে তারের প্রয়োজন হয় না। এটাই হচ্ছে এই দুইটা ফোনের মূল পার্থক্য। এবং টিকা হিসেবে পড়বে যখন, তখন পার্থক্য হিসেবেও মোটামুটি নিজেকে প্রিপেয়ার করে নিবে যেন পার্থক্য আসলে লিখতে পারো। এরপর আমরা পড়বো মডেম। মডেম কি? এরপর প্রযুক্তি আরেকটু ফাস্ট হলো। আমরা আগে টেলিফোনে কি করতাম? টেলিফোনে শুধুমাত্র আমাদের কথা মাধ্যমে বা শব্দের মাধ্যমে তথ্যের আদান প্রদান করা হতো। এরপর আসলো নতুন প্রযুক্তি, সেখানে কি করা হলো? টেলিফোনের সাথে কম্পিউটারকে সংযুক্ত করা হলো। অর্থাৎ টেলিফোনের মাধ্যমেই কম্পিউটারের তথ্য উপাত্তগুলো এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার দেওয়া শুরু হলো। এই যে কম্পিউটার এবং এই টেলিফোনকে একত্র করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় মডেম। শুধু এতটুকু জানো যে এটা হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে কম্পিউটার এবং টেলিফোন দুইটাকে একসাথে সংযুক্ত করা হয় এবং
টেলিফোনের মাধ্যমে কম্পিউটারের তথ্য উপাত্তগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে আমরা আদান প্রদান করতে পারি। এরপর আমরা পড়ব স্যাটেলাইট বা উপগ্রহ কি। স্যাটেলাইট সম্পর্কে অনেকেই আমরা মোটামুটি কম বেশি জানি। স্যাটেলাইট বা উপগ্রহ হচ্ছে এক ধরনের যন্ত্র যেটা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা যখনই আমাদের কথাগুলো কি করে বৈদ্যুতিক তরঙ্গ আকারে ছড়িয়ে দিচ্ছি তখনই কি হয়, তখনই স্যাটেলাইটের মাধ্যমে আমাদের পৃথিবীতে কিছু অ্যান্টেনা বসানো থাকে, একদম আকাশের দিকে মুখ করে বসানো থাকে। আমরা যখনই কথাগুলো বলি তখনই কি হয়, স্যাটেলাইটের মাধ্যমে এই কথাগুলো অ্যান্টেনা গ্রহণ করে। এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্যের আদান প্রদান এভাবেই করা হয়। ধরো তুমি বাংলাদেশে বসে আছো, তুমি ফোন দিচ্ছ কোথায়, আমেরিকায় বসবাস করা তোমার কোনো আত্মীয়কে যখন তুমি ফোন দিচ্ছ তখন কি হচ্ছে, তোমার শব্দটা বৈদ্যুতিক তরঙ্গ আকারে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেটা কে করছে, তোমার মোবাইল ফোন করছে। বৈদ্যুতিক তরঙ্গ আকারে যখন ছড়িয়ে দিচ্ছ তখন সেই তরঙ্গটা কোথায় যাবে, স্যাটেলাইটে যাবে। স্যাটেলাইটের কাজ হচ্ছে তুমি যেখানে কানেক্ট করতে চাচ্ছ সেখানে এই তরঙ্গটা আবার পাঠিয়ে দেবে। তোমার তরঙ্গটা যখন স্যাটেলাইট পাঠাবে তখন অ্যান্টেনা ওই জায়গার অ্যান্টেনা সেটা গ্রহণ করবে এবং ওই ব্যক্তির নিকট ওই বৈদ্যুতিক সংকেতটা বা বৈদ্যুতিক তরঙ্গ শব্দ শক্তিতে রূপান্তরিত করে পাঠিয়ে দিবে। অ্যাকচুয়ালি এটার কাজটাও করছে মোবাইল। কিভাবে শব্দ তরঙ্গ আকারে পাঠাবে এটা আসলে ঠিক না। কথাটা হচ্ছে যে স্যাটেলাইটের কাজ হচ্ছে শেষ বৈদ্যুতিক তরঙ্গটাকে ওই মোবাইল ফোনে পাঠাবে এবং মোবাইল ফোনের কাজ হচ্ছে সব বৈদ্যুতিক তরঙ্গটাকে আবার শব্দ শক্তিতে রূপান্তরিত করে গ্রাহককে তার তথ্যটা প্রদান করা। এভাবেই তথ্যের আদান প্রদান করা হয় এবং এই ক্ষেত্রে স্যাটেলাইট ব্যবহার করা হয়। আমাদের দেশেও একটা নিজস্ব স্যাটেলাইট আমরা কি করি উত্তোলন করেছিলাম। সে কবে, 2018 সালে। 2018 সালের 12ই মে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নামক একটা স্যাটেলাইট আমরা আমাদের দেশ থেকে সর্বপ্রথম, মানে আমাদের দেশের জন্য এটা প্রথম একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করি। আর এটাই আমাদের দেশের প্রথম স্যাটেলাইট। এরপর আমরা পড়বো অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারটা কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে সরু তার। এটা খুবই কাচের তৈরি একটা তন্তু এবং এটা চুলের মতো সূক্ষ্ম। এত সূক্ষ্ম যে এটার ভেতর দিয়ে আলোক শক্তিকে বা আলোক সংকেতকে, তথ্য উপাত্তকে আলোক সংকেত আকারে পাঠানো হয়। নর্মালি আমরা দুইভাবে এখন বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে এবং অপটিক্যাল ফাইবারের মাধ্যমে তথ্যগুলো এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হচ্ছে। এক্ষেত্রে কি করা হচ্ছে, তুমি যে তথ্যটা পাঠাতে চাচ্ছ সেটাকে আগে আলোক সংকেত হিসেবে অপটিক্যাল ফাইবারে প্রেরণ করা হয়। অপটিক্যাল ফাইবার হচ্ছে কাচের তৈরি একটা তন্তু। নর্মালি তন্তু বলতে আমরা কি বুঝি, খুব সূক্ষ্ম আঁশকে বুঝি। আর এটা হচ্ছে গ্লাসের একটা আঁশ যেটা চুলের মতো সূক্ষ্ম এবং এটার এক প্রান্তে আলোক সংকেত পাঠিয়ে দিলে এটা যেহেতু গ্লাসের ভেতরে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। তোমাদের ছবিটা একটু এঁকে দিলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক এইরকম একটা নলের মতো থাকে, নল বা চুলের মতো সূক্ষ্ম থাকে। যদিও আমারটা অনেক বড় দেখা যাচ্ছে, বাট অপটিক্যাল ফাইবারটা খুবই সূক্ষ্ম থাকে এবং এটার এক প্রান্তে যখন আলো দেওয়া হয়, এক প্রান্ত থেকে যখন আলোক সংকেতটাকে পাঠিয়ে দেওয়া হয় তখনই এটা কি করে ভিতরে যাওয়ার পর আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। এরকম করে এভাবে বের হয়ে আসে। অর্থাৎ গ্লাসের, যেহেতু তন্তুটা গ্লাসে, ভিতরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মানে ভিতরে বারবার প্রতিফলন ঘটে, প্রতিফলন ঘটে। অর্থাৎ প্রতিফলিত আলোটা বারবার প্রতিফলিত হতে হতে এটা এই সূক্ষ্ম তন্তু দিয়ে বের হয়ে আসে এবং এটা খুবই দ্রুত ঘটে। এত বেশি পরিমাণ তথ্য আলোক সংকেত আকারে পাঠানো সম্ভব খুবই অল্প সময়ের মধ্যে এবং এটা এত দ্রুততার কারণে এটা বর্তমানে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। নর্মালি এই তন্তুগুলোকে
বিভিন্ন ভাবে ব্যবহারের মাধ্যমে এই তথ্যগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়। এটাই হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের কাজ হচ্ছে তথ্য উপাত্তকে এক স্থান হতে অন্য স্থানে আলোক সংকেত আকারে বা আলোক সংকেতের মাধ্যমে প্রেরণ করা। এই যে অপটিক্যাল ফাইবার আমরা ব্যবহার করি, এই অপটিক্যাল ফাইবার গুলো নর্মালি যে তন্তু তার থেকে আলাদাই থাকে, আলাদা ধরনের হয়। যেহেতু গ্লাসের একটা সবচেয়ে মজার কথা হচ্ছে এর মধ্য দিয়ে যে আলোক সংকেতটাকে প্রেরণ করা হয় সেটাকে খালি চোখে দেখা যায় না। আলোক সংকেতটা এতটা সূক্ষ্ম থাকে যেটাতে খালি চোখে দেখা যায় না, এবং এটাকে লেজারের মাধ্যমে প্রদান করা হয়, অর্থাৎ লেজারের মাধ্যমে এই আলোটা ফেলা হয়। তো অপটিক্যাল ফাইবারের মাধ্যমেই একচুয়ালি বর্তমানে পৃথিবীতে বিভিন্ন জায়গায় যোগাযোগগুলো রক্ষা করা হয় বা যোগাযোগ স্থাপন করা হয়। এই টিকাগুলো সব ভালোভাবে পড়বে, এমনভাবে পড়বে যেন এদের মাঝে যদি ডিফারেন্স থাকে, পার্থক্য আসে লিখতে পারো। হয়তো বা এমন আসতে পারে যে স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবারের মধ্যে পার্থক্য লিখো, এমন ভাবেও পড়বে যেন টিকা আসলেও লিখতে পারো, পার্থক্য আসলেও লিখতে পারো। তো আজকে এতটুকু পর্যন্তই। আশা করছি এই চ্যাপ্টারটা যা পড়িয়েছি এতদিন পর্যন্ত তোমরা খুব ভালোভাবে শিখবে। যারা শিখো নাই তারা শিখবে, আর যারা শিখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা শিখেছো। আর আশা করছি যা এতদিন পড়িয়েছি এই চ্যাপ্টারের কিছুই বাকি নাই। তোমরা বইটা খুব ভালোভাবে পড়বে, এখান থেকে অবজেক্টিভ আসবে আর সাবজেক্টিভ যেন অ্যান্সার করতে পারো। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, বাসায় নিয়মিত লেখাপড়া করবে আর মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। সামনে পরীক্ষা, সেজন্য সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।